ডক্টর ইউনূসের মামলা যদি প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না, কেন বেগম জিয়ার মামলা প্রত্যাহার হবে না? ডক্টর ইউনূস কি তারেক রহমানের চাইতে বেশি নির্যাতিত বা আজহারুল ইসলামের চাইতে বেশি নির্যাতিত? অবশ্যই না। আমরা কোনো রাজনৈতিক দলকে ভয় পাই না, আমরা আওয়ামী লীগেরও ভয় পাই না। আওয়ামী লীগ কখনোই আমাদের সাথে পারে না। আওয়ামী লীগ নির্বাচন আপনাকে এমনি ছেড়ে দিবে, আপনি এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এই নির্বাচনকে তার অস্তিত্বের সংকট হিসেবে নিয়ে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করবে। মুক্তিযুদ্ধের সময় তো আপনার পরাজিত শক্তি আত্মসমর্পণ করেছিল, এখানে কিন্তু কোনো আনুষ্ঠানিক আত্মসমর্পণ ঘটে নাই, এখনো প্রতিদিন আত্মসমর্পণের মানে পরিস্থিতি চলছে। শেখ হাসিনার যে ধরনের নীতি এবং আদর্শ, ওনার যে চিন্তাধারা, এটা সম্পূর্ণ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় জামাত আর বিএনপির সাথে কিন্তু ঝগড়াঝাটি মারামারি কলেজে লেগে গেছে। ইলেকশনের সময় কি লাগবে না? আপনার শঙ্কিত হওয়ার মঞ্জু ভাই কোনো কারণ নাই। নির্বাচনের জন্য আপনি যে শঙ্কিত হচ্ছেন এটা আপনি শঙ্কিত আপনি হবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এই সংলাপে। আজ আমরা কথা বলবো কবে আসবে জনগণের স্বস্তি শিরোনামে। যদিও দেশের সার্বিক অবস্থা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব, অতিথিদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বন এবং পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে বাম পাশে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত আর একজন মুখ, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই। মঞ্জু ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে। আমাদের শিরোনাম শুনছিলেন কবে আসবে জনমনে স্বস্তি। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আলোচনার বিষয়বস্তু কেন বা কিসের প্রেক্ষাপটে। সবার আগে যদি আমি একসাথে একটু প্রশ্ন করতে চাই যে হঠাৎ করেই এই অন্তর্বর্তী সরকার আসার 6 মাস পরে 7 মাসে এসে যখন মনে করা হচ্ছিল যে একটি স্থিতিশীল অবস্থায় আসবে, তখন হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম টালমাটাল অবস্থা কি আমরা বলবো? এটাকে যে অবস্থায় দাঁড়িয়েছে তাকে কি আমরা টালমাটাল বলবো কিনা, এবং টালমাটাল বললে সেটা কেন, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ সৈকত। নাজিমউদ্দিন আলম ভাইকে অনেকদিন পরে পেলাম, এক সময়ের ডাকসাইটের ছাত্রনেতা। দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। যে প্রশ্ন দিয়ে শুরু করেছেন যে জনমনে কবে আসবে স্বস্তি, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে স্বস্তি কবে ছিল আমাদের জনমনে? অর্থাৎ যখনই যেই সরকারের সময় আমরা দেখেছি সবসময় আমাদের মানে একটা অস্বস্তিকর ভাব আমাদের মধ্যে ছিল। একটা সরকার যখন আসার পরে কিছুদিন স্থিতিশীল থাকে, এরপরেই আমরা দেখেছি নানা ধরনের অস্বস্তি তৈরি হয়। ইভেন আমাদের যে সময় আমাদের খুব শান্তিপূর্ণ থাকার কথা ছিল, কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল আপনার 91, 96, তারপরে 2001 বা 2008, প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা দেখেছি যে যারা হেরেছে তারা কিন্তু নির্বাচন নিয়ে কারচুপির, স্থূল বা সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুলেছে এবং পার্লামেন্টকে কিন্তু খুব বেশি দিন সচল রাখতে দেওয়া হয় নাই। নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতি ছিল। তো আপনি যেটা বলেছেন যে এরকম পরিস্থিতিতে আমি কিন্তু আশঙ্কা করছি পরিস্থিতি আরও খারাপ হবে নানা কারণে। কারণ এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ কথা না। কিন্তু আপনি ফরাসি বিপ্লবের দিকে যদি তাকান, আপনি দেখবেন যে সেখানে অনেকগুলা কাউন্টার রেভলিউশন নানা সময়ে নানা পরিস্থিতিতে হয়েছে। আপনি এই রিসেন্টলি আপনি যদি আরব স্প্রিংয়ের কথা দেখেন, আরব স্প্রিংয়ে তো কী হয়েছে, আবার কিন্তু আরেকটা অন্য রূপে আরেকটা স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে, যেটা এখন আমরা মিশরে দেখতে পাচ্ছি। সিসি ক্ষমতা দখল করে আছে একটা স্বৈর শাসক। আমাদের এখানে যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, এটার ফলে বা আগের ফ্যাসিবাদ যেভাবে একটা ধ্বংসস্তূপ করে দিয়ে গেছে আপনার এই পুরো পরিস্থিতিটাকে, সেই হিসাবে আমি প্রথমেই বলি যে আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারটা টেক ওভার করেছে, যে ক্ষমতাটা ওনারা মানে হঠাৎ করে এসে ওনারা গ্রহণ করলেন, সেই জায়গায় আমি যে দুর্বলতাটা দেখি সেটা হচ্ছে সেখানে যথাযথ হোমওয়ার্কের অভাব ছিল। একটা সরকারকে যে কোনো, আপনি দেখবেন যে মার্কিন ইলেকশনের কথা যদি আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই অনেকগুলো মেজর ডিসিশন নিয়েছে এবং যে মেজর ডিসিশনের ফলে পুরো রাষ্ট্রের মধ্যে একটা নাড়া পড়ে। শুধু রাষ্ট্র তো না, সারা বিশ্বের মধ্যে নাড়া পড়ে। যেমন আমাদের দেশেও বিশাল ইম্প্যাক্ট এটার আমরা দেখছি। ইউএসএইডের এআইডির যে এগুলো বন্ধ হয়েছে, সেখানে সবার মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হচ্ছে। আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা চিন্তিত আছি। তো তেমনিভাবে এই সরকার ক্ষমতা আসার পরে
তারা যে একটা হোমওয়ার্ক করে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে তারা যে নিয়ন্ত্রণে নেবেন, সেই জিনিসটা তারা প্রথমেই ভুলটা করেছেন। এবং যে ভুল করার কারণে আপনি দেখবেন যে তাদেরকে অনেক কাজ করতে হয়েছে, বিচারপতি নিয়োগ নতুন করে, তাদেরকে প্রচুর মামলা প্রত্যাহার, জেল থেকে লোকদেরকে মুক্তি, পুলিশে একটা ম্যাসিভ চেঞ্জ, প্রশাসনে ম্যাসিভ চেঞ্জ, আপনার পাঠ্যপুস্তক পরিবর্তন। এখনও আমরা দেখেছি যে অনেক পাঠ্যপুস্তক ছাপানো শেষ করতে পারেনি। তারপরে আপনার নিয়োগ বদলির একটা বিশাল ব্যাপার, অনেক লোককে প্রমোশন দিতে হয়েছে, অনেক লোকের বিরুদ্ধে আমি দেখেছি এখনও পদক্ষেপ নেওয়া চলছে, স্বৈরাচারী আমলে, ফ্যাসিবাদী আমলে, দুর্নীতিবাজ। দেখেন আপনি এখনো কথা উঠছে যে 4টা নির্বাচন কমিশন যারা এত চুরির নির্বাচন করলো, হ্যাঁ, এদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানে আসলে ব্যবস্থা নিয়ে এই সরকার শেষ করতে পারছে না কার বিরুদ্ধে কত ব্যবস্থা নেবে। তো এই তারপরে ধরেন উপজেলা বাতিল করতে হয়েছে, এতগুলো উপজেলা, এখন সেখানে কিন্তু একটা সংকট দেখা দিয়েছে স্থানীয়ভাবে মানব সেবা বা আমরা যেটা সহযোগিতা পেয়ে থাকি সেগুলোর। তো এই পরিস্থিতিতে যে টালমাটাল পরিস্থিতিটা আমরা দেখছি, এটা প্রধান উপদেষ্টার সাথে যখন প্রথম বৈঠক হচ্ছিল তখন আমার মনে পড়ে আমরা দুটো বিষয়ে ওনাকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। একটা হচ্ছে এরকম একটা পরিবর্তনের পরে, কারণ দেখেন পরিবর্তনটা তো স্বাভাবিক নিয়মে হয় নাই, যেহেতু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের স্বাভাবিক দাবি দাওয়া প্রেরণের অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাটাই তো ছিল না, ফলে আমাদেরকে কি করতে হয়েছে, সাংবিধানিক ধারার বিরুদ্ধে গিয়ে একটা গণ অভ্যুত্থান করতে হয়েছে। সরি, তো গণ অভ্যুত্থান যখন হয়, গণ অভ্যুত্থান মানেই হচ্ছে নিয়ম ভাঙা। আমাদের 21শে ফেব্রুয়ারিতে কী হয়েছে, আমরা 144 ধারা ভেঙেই আমরা প্রতিবাদ করেছি। মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তো পুরো সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকেই অস্বীকার করে একটা যুদ্ধ করতে হয়েছে। ঠিক এবারের গণ অভ্যুত্থানটা কিন্তু কোনো অংশে, বরং কোনো কোনো ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চাইতেও বেশি হয়েছে, যে একেবারে পুরো প্রশাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ তার দাবিটা আদায় করে নিয়েছে এবং যে শাসক ছিল তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন মুক্তিযুদ্ধের সময় তো আপনার পরাজিত শক্তি আত্মসমর্পণ করেছিল, এখানে কিন্তু কোনো আনুষ্ঠানিক আত্মসমর্পণ ঘটে নাই, এখনো প্রতিদিন আত্মসমর্পণের মানে পরিস্থিতি চলছে। ঠিক আছে, এখনো আপনার পরাজিত শক্তিরা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠছে, সেখানে মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো আছে। আওয়ামী লীগ যেই ধরনের, শেখ হাসিনার যে ধরনের নীতি এবং আদর্শ, ওনার যে চিন্তাধারা, এটা সম্পূর্ণ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সুতরাং আমি যেটা দেখছি, শেখ হাসিনা কিন্তু অনবরত নানা ধরনের উস্কানি এবং ষড়যন্ত্র করবে, এবং যখনই আমাদের বিচারগুলো আরও সামনে আসবে এবং শেখ হাসিনার নানা অপকর্ম আরও আস্তে আস্তে, কিন্তু প্রতিদিনই আপনি দেখবেন পত্রিকা খুললেই নানা ধরনের দুর্নীতির খবরগুলো আস্তে আস্তে বেড়েছে। কালকে আমি একটা পত্রিকায় দেখলাম যে যে মসজিদ মডেল, যেটা মডেল মসজিদগুলো করা হয়েছে, সেখানে অঢেল দুর্নীতির কথা ছাপা হয়েছে, যেখানে মসজিদের দুর্নীতি মানে অঢেল দুর্নীতি, আপনি বোঝেন এবারে মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে। তো সেই জায়গায় আপনি যেটা বলছেন টালমাটাল পরিস্থিতিটা অস্বাভাবিক না, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে সরকার এটাকে প্রায়োরিটি দিচ্ছে না, এখানেই সরকারের ব্যর্থতা। জি, আমি আপনার কাছে আলোচনায় আসবো। আমি নাজিমুদ্দিন আলম আপনার কাছে ফিরছি একই রকম প্রশ্ন নিয়ে, যদিও মঞ্জু ভাই অনেকটা আশ্বস্ত করার চেষ্টা করছেন এবং মনে করছেন যে এরকম হতে পারে, আপনি তার কথাগুলো শুনছিলেন, আপনার পর্যবেক্ষণটা একটু শুনি। ধন্যবাদ আজকের সঞ্চালক মাই টিভির মাহবুব সৈকত আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আজকে আমাদের সহ-আলোচক অত্যন্ত সম্মানিত ব্যক্তি মুজিবুর রহমান মঞ্জু ভাই, এবং যারা আমাদের আজকে অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা তো আসলে গণতন্ত্র প্রেমী। জি, এদেশের মানুষ আসলে গণতন্ত্রকে ভালোবাসে। এই জিনিসটা অনুপস্থিত ছিল দীর্ঘ 17টি বছর। মানুষের প্রত্যাশা অনুযায়ী যে কাজটা হওয়া দরকার ছিল, বর্তমান সরকারের কাছে যে প্রত্যাশা, সে প্রত্যাশা ওনারা পূরণ করতে পারছেন না। এটা খুবই আমাদেরকে আহত করে। আমরা খুব কষ্ট পাই যারা আন্দোলন করছে দীর্ঘদিন। আন্দোলনটা ছিল আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য। যখনই এই আমাদের সকলের আন্দোলনের ফসলই বলতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন বিখ্যাত ব্যক্তি, বরেণ্য ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের দেশের গর্ব, অহংকার,
তো তাকে দিয়ে তাকাচ্ছে আমাদের অনেক প্রত্যাশা, জনগণের অনেক প্রত্যাশা। আমরা চাইবো যে ওনার যে সম্মান, বিরল সম্মানের অধিকারী উনি যে অর্জন করেছেন, সেই অর্জনটা যেন ম্লান না হয়ে যায়। কারণ আমাদের অনেক লক্ষ্য করা গেছে, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃত্বে আসার পরে তারা চরমভাবে বিতাড়িত হয়েছে এবং অপমানিত হয়েছে। আমাদের কাছে এটা খুব খারাপ লাগবে যদি আমাদের এই বরেণ্য ব্যক্তি উনি যদি ব্যর্থ হন, উনি যদি অপমানিত হন, এটা আমাদের কাছে খুব কষ্ট লাগবে। আমরা এই কষ্টের জায়গায় যেতে চাই না। যখনই মন্ত্রিপরিষদটা করছে তখনই আমি ব্যক্তিগতভাবে আমি খুব আহত হয়েছি। উপদেষ্টা পরিষদের সদস্য যাদেরকে নেওয়া হয়েছে, কিছু কিছু ঠিক থাকলেও বেশিরভাগই আমার কাছে যোগ্য মনে হয় নাই, সরি টু সে। তখন আমি ভেবেছিলাম স্যারে সফল হতে পারবেন কিনা, কারণ এদেশের জনগণ খুবই স্বাধীনচেতা। এদেশের মানুষের প্রত্যাশা কিন্তু আপনার একটু নিরাপত্তা, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, একটা শান্তিপূর্ণ পরিবেশ। এদেশের মানুষ খুব শান্তিপ্রিয় এবং খুব সহ্য ক্ষমতা অনেক ব্যাপক। আপনি লক্ষ্য করবেন একটা গণঅভ্যুত্থানের পরে আমরা সকলে মিলে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই ডাকাত, এই মাফিয়া সরকারকে উৎখাত করেছি আল্লাহ রসিম রহমতে। অনেক চেষ্টা করেছিলাম আমরা, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, হাজার হাজার আমাদের ছাত্র জনতা, আমাদের পার্টির জামাত ইসলাম, হেফাজত, তারপরে সর্বোপরি জুলাই আগস্টে যে বিপ্লবটা হলো, গণ অভ্যুত্থানটা হলো, সেখানেও প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতা নিহত হলো। একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলে কিন্তু আমাদের সকলের সমর্থন রয়েছে এই সরকারের প্রতি। নিশ্চয়ই। তো এখন তারা ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস চলে গেল, প্রায় ৭ মাসের কাছাকাছি। এখন আপনার আইন শৃঙ্খলার চরম অবনতি, দিনের পর দিন অবনতি হচ্ছে, পরিস্থিতি ডিটোরিয়েট করতেছে ডে বাই ডে। উন্নতির দিকে যাবে তা না, সিন্ডিকেশন ভাঙতে পারে নাই। বাজারের অবস্থা খুবই খারাপ অবস্থা, বাজারে গিয়ে সবার নাভিশ্বাস। বাজার আপনার এটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, এটাকে অ্যাড্রেস করতে হবে। এটাকে মন্ত্রীরা সিন্ডিকেশন ভেঙে কেন ভাঙতে পারবে না? তারা তো নিরপেক্ষ এবং আপনার আমাদের সকলের প্রত্যাশা অনুযায়ী এই গভর্নমেন্ট। আইন শৃঙ্খলা রোজ রোজ আপনার পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। মব জাস্টিস হচ্ছে, মব জাস্টিস কেন নিয়ন্ত্রণ করা যাবে না? এগুলো আমরা বুঝতে পারি না। এগুলো তো আমাদের দেশে বিদেশে সব জায়গায় আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আপনার হেলথ সেক্টরেও আমি কোনো উন্নতি লক্ষ্য করছি না। এদিকে রাজনৈতিক দলের সাথে যারা স্টেক হোল্ডার, যারা আন্দোলন সংগ্রাম করেছে, দীর্ঘদিন আন্দোলন করেছে, আমাদের পার্টি আমরা কতদিন যাবৎ আমরা আন্দোলন করছি, আমাদের সাথে দূরত্ব বাড়ছে। কেন দূরত্ব বাড়বে? যারা সবচেয়ে বড় অর্গানাইজেশন, আমরা বারবার নির্বাচিত সরকার এবং আমরা আওয়ামী লীগের অপোজিশন হিসাবে সবাই ধরে নেয় যে বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটা সারা দেশে বিস্তৃত রয়েছে। এই দলের সাথে যদি আপনার সম্পর্কের অবনতি ঘটায়, এটা তো ঠিক হবে না, এটা তো সরকার সফলতা অর্জন করতে পারবে না। অবনতি ঘটাচ্ছে এই সেন্সে যে আপনার নির্বাচনের রোডম্যাপ নিয়ে এত কনফিউশন কেন? আবার স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা নিয়ে কনফিউশন কেন? বড় রাজনৈতিক দল আমরা এবং মেজরিটি রাজনৈতিক দলের সাথে বসা হয়েছে, সেখানে সবাই বলেছে যে আপনি জাতীয় নির্বাচন আগে দিবেন। এটাই তো সমাধান হয়ে যায়, রোডম্যাপটা দিলেই হয়ে যায়। জাতীয় নির্বাচনটা তো আগে দিতে হবে, আর নির্বাচনটাই তো আমাদের প্রত্যাশা। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা সেই আলোচনায় যাব, আমাদের আছে সেই আলোচনার। আমি যদি একটু সুস্পষ্টভাবে বলি, খুব ছোট্ট করে মঞ্জু ভাইয়ের কাছে যাওয়ার আগে, আপনি এই যে সমস্যাগুলো বললেন এবং সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির, ডাকাতির কয়েকটি ঘটনা ঘটেছে, চুরি ছিনতাইয়ের মতো বিষয়গুলো এসছে এবং আপনি জানেন যে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। আজকে একটা মন্ত্রণালয় অভিমুখে মার্চ ছিল, সে জায়গা থেকে ওনার যে
পরিস্থিতি বা কর্মকাণ্ড, আপনি কি মনে করেন যে উনি কি ওনার পদত্যাগ করার দাবির মতো উনি সেই ব্যর্থ ইতিমধ্যে হয়ে গেছে, পদত্যাগ করার মতো আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তো কোনো সন্দেহ নাই, এটা সবাই জানে। আর আপনি জানেন যে গণতন্ত্র এবং সেটি কি ওনার পদত্যাগ চাওয়ার মাধ্যমে কিংবা করলে এটি সমাধান হবে? সে কি কোনো কাজ আগাতে পারেনি মনে করছেন যে পদত্যাগ করা এই মুহূর্তে দাবিটা করা যায়, সে যে অবস্থায় গেছে? দাবিটা তো আসবেই, যদি আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন তখন তো জনতার দাবি আসবেই পদত্যাগ করার। আমি বলছি যে আইন শৃঙ্খলা উনি নিয়ন্ত্রণ করতে পারে নাই, বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই এই সরকার, আপনার দেশের যে সামাজিক নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারে না। আমি একটু আপনাকে বলি, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন, আজকেও করেছেন, তিনি বলেছেন যে এই ছিনতাই চুরির পেছনে বিগত সরকার তাদের হাতে অঢেল টাকা, এই টাকাগুলো ইনভেস্ট করে এগুলো করাচ্ছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। আপনি এমন কিছু দেখেন? একটা ডেভিল হার্ট অপারেশন চলছে না, ডেভিলগুলি ধরতে পারছে না কেন? ধরেন, ডেভিলগুলি ধরেন, যে দলের হোক ধরেন, ধরলেই তো আপনার পরিস্থিতি নরমাল হয়ে যায়। জি মঞ্জু ভাই। না দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভাষায় কথা বলছেন এটা কিন্তু মানে নির্বাহী জায়গার কথা না। আপনি যদি বলেন যে পতিত সরকারের লোকেরা করছে, তার মানে তো আপনি জানেন কারা করছে, না জেনে তো আপনি নিশ্চয়ই বলছেন না। তাহলে জানলে, যেটা নাজিমউদ্দিন আলম ভাই বললেন, তাহলে আপনি যেহেতু জানছেন কারা করছে, জি, তাহলে তাদেরকে ধরছেন না কেন? আমরা তো বারবারই বলছি যে এই জায়গাটা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সৈকত, সেটা হলো, আমি মনে করি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলে এখানে সমাধান আসবে। সমস্যা হচ্ছে এখানে, এটা ওভারঅল সরকারের ব্যর্থতার জায়গায় আমি দেখি। কারণ আইন শৃঙ্খলার বিষয়টা শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার না, কারণ এটাই আমাদের মূল জায়গা। একটা সরকারের, একটা রাষ্ট্র ব্যবস্থায় যখন একটা সরকারের পতন হয় আর একটা সরকার যখন দায়িত্ব পালন করে, এই ট্রানজিশন পিরিয়ডটা কিন্তু খুবই ভয়ানক। মঞ্জু ভাই, ইতিমধ্যেই আমি একটু আপনাকে থামাই, নিশ্চয়ই ইতিমধ্যেই কিন্তু দুটো পক্ষ আপনি দেখেছেন যে ফেসবুকে বা সোশ্যাল মাধ্যমে বারবার প্রচুর ধর্ষণ হচ্ছে এরকম খবর নিয়ে আসছে। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কিন্তু প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রচুর, এটাই কিন্তু আমরা পাচ্ছি না। দেখেন, সোশ্যাল মিডিয়াকে বেসিস ধরা যাবে না। আমরা আমাদের মানে এটি তাহলে করছে কারা? আমাদের সময় তো সোশ্যাল মিডিয়াটা যেমনি উপকারী তেমনি একটা অপকারও আছে সেখানে। নানা ধরনের গুজব সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, নানা ধরনের তথ্য ছড়ায়। যেমন কালকে রাত্রে আপনি চাউর হয়ে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন, নাহিদ ইসলামও পদত্যাগ করেছেন, এ ধরনের একটা চাউর হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিষয় না, যত কথা ছড়াচ্ছে। এমনি আমি মনে করি একটা অপরাধও আমি সহ্য করার পক্ষে না, কারণ এটা তো একটা রাষ্ট্র, এখানে তো একটা মানুষের নিশ্চয়তা থাকতে হবে। এমনি যেভাবে আমরা মনে করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, আমি তো আপনাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে ভালো ছিল কখন? আপনি যদি ডাটা দেখেন, আপনি যদি আজকের ডাটাও দেখেন, ধরেন এই মাসটার নাম কি, ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2 মাসের ডাটা যদি আপনি দেখেন, এর আগের বছরের জানুয়ারি ফেব্রুয়ারির সাথে আপনি যদি তুলনা করেন, দেখবেন ওই সময়ের চাইতে এখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের এক্সকিউজ মানতে রাজি না। যেহেতু একটা রাষ্ট্র আছে, সরকার আছে, এবং সেই সরকারের প্রতি মানুষের নিরঙ্কুশ সমর্থন আছে। ধরেন বিএনপির সাথে, যেটা নাজিম ভাই বললেন যে বিএনপির সাথে একটা একটা ভুল বুঝাবুঝি, একটা তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু তার মানে তো এটা না যে বিএনপি সরকারকে ওন করছে না। বিএনপি তো এই সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা বলছে। কথা হলো যে দেখেন, প্রতিদিন আন্দোলন হচ্ছে, প্রতিদিন রাস্তা বন্ধ হচ্ছে, এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এটার কি সমাধান বের করতে হবে না? আপনার মনে থাকার কথা সৈকত, প্রথম সরকারের পতনের পর যখন প্রফেসর ইউনূস টেক ওভার করলেন, তখন কিন্তু প্রায় রাতে ডাকাত পড়তো এবং নানা ধরনের ঘটনা ঘটা শুরু করছিল। তখন ছাত্ররা কি করলো, প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিটি করে তারা পাহারা দেওয়া শুরু করলো এবং রাস্তায় দাঁড়িয়ে তারা ট্রাফিক কন্ট্রোল করলো। ওই সময় কিন্তু বাজারও নিয়ন্ত্রণে ছিল, জাতীয় শৃঙ্খলা যেটা নিরাপত্তা জায়গাটা ফিরে এসেছিল। এখন কথা হচ্ছে যে সরকার এই জায়গাটা থেকে সরে আসলো কেন? ছাত্রদেরকে যখন তুলে ফেললো, সামাজিকভাবে পাহারা দেওয়ার জায়গাটা যখন সরে গেল, স্বাভাবিকভাবে তখন মানুষ প্রত্যাশা করেছিল যে ঠিক আছে, আস্তে আস্তে পুলিশ এটা টেক ওভার করবে। কারণ এই পাহারা দেওয়ার দায়িত্ব, ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব তো সাধারণ মানুষের না, এর জন্য তো একটা সংস্থা আছে।
আমরা যখন দেখলাম যে ছাত্ররা উঠে যাওয়ার পরে যখন সংস্থা এটা টেক ওভার করলো, তখন কিন্তু ম্যাসিভ ফল করলো, এবং সেই ফলটা এখনো আছে। ঢাকা শহরে এমন কোনো দিন নাই আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রাফিক নাই। আমরা যে আপনার এখানে আসতে আমার 1 ঘন্টা লেগেছে, এখান থেকে যেতে আরো 1 ঘন্টা লাগবে। তাহলে কথা হচ্ছে যে দিনের পর দিন সরকার এটার ব্যাপারে করছেটা কি? আমার কথা হচ্ছে, আপনি একটা জিনিস, ওই যে আমরা বলি না যে ভাত তো একটা চাল দেখলেই বা কিছু প্রথম দিকে টিপলেই বোঝা যায়। আপনি তো বুঝতে পারছেন যে পুলিশ ম্যাসিভলি ফেল করে গেছে, এবং পুলিশকে আপনি যেভাবে, যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমি আরেকটা চেষ্টা করব, এইটা করে আজকে রাত্রে আমরা একটা কাজ করব, এটা ওনার অনভিজ্ঞতার জন্য, বা আমি ওনাকে দোষ দেই এই জন্য। কথা হচ্ছে উনি ফেল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। ওনার তো ছাত্ররা আমি দেখলাম গায়েবানা জানাজা পড়েছে চট্টগ্রামে, বৈষম্য বিরোধী ছাত্ররা গায়েবানা, তো বিএনপি পড়ে নাই। যে এই বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যকে বলা হয় বা ছাত্র আন্দোলনকে বলা হয় যে এই সরকারেরই একটা সমর্থিত, বৃহৎ সমর্থিত অংশ, তারা চট্টগ্রামে এই স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়েছে, যেটা উনি আজকে আক্ষেপ করে বলেছেন। কথা হচ্ছে ওনাকে পরিবর্তন করলেই সমাধান হবে বলে আমি মনে করছি না। এখানে একদম প্রধান নির্বাহীর এই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনোভাবে এটাকে হেয়ালি করার সুযোগ নেই। একটা জীবনও যদি যায়, এই যে যেটা আপনি দেখেছেন গতকালকে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, যে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, গুলি করেছে, ছেলেটার গায়ে গুলি লেগেছে, স্বর্ণ নিয়ে গেছে। একটা ঘটনা রাষ্ট্রের কাছে এটা হতে পারে না। রাষ্ট্র একটা ঘটনাকেও অবশ্যই, আমি কম্পেয়ার করার পক্ষে যাচ্ছি না, আমার কথা হচ্ছে এটা হতে পারবে না। এটার জন্য কি করা দরকার? জরুরি মিটিং ডাকেন আপনি আর্মি পুলিশের একটা যে অপারেশনটা করছেন, ডেভিল হান্ট চলাকালে বাংলাদেশে কখনো হয় নাই যে সেনাবাহিনী অপারেশনে নেমেছে সেই সময় এই ধরনের ঘটনা ঘটেছে। বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমি আলোচনায় ফিরবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। আজকে সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথাও বলেছেন। টের পাওয়ার সেটি আপনি যদিও একটু হতাশার কথাই শোনালেন। আমরা ফিরতে চাই নাজিমুদ্দিন আলম, বিএনপি নেতা, আপনার কাছে। আমরা বিরতির আগে যে বিষয়টি সেটি ছিল যে আজকে সন্ধ্যার পরেই পরিবর্তন কিংবা টের পাওয়া যাবে এরকমই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্নতি হওয়ার জন্য হয়তো নগরীতে বিভিন্ন চেকপোস্ট এবং পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। আপনি কি মনে করেন যে রেডিক্যালি এই চেঞ্জটা আসলে হবে? ভালো, আমরা তো আশাবাদী। আমরা চাই তো আইন শৃঙ্খলার উন্নতি হোক, দেশের মানুষের স্বস্তি ফিরে আসুক, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক, এটা আমাদের চাওয়া, এটা জনগণের প্রত্যাশা। আসলে আমরা অনেক আগেও বলেছিলাম যে আপনি জানেন যে এই সরকার কোনোভাবে যেন ব্যর্থ না হয়। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো এখন ব্যর্থতা করার জন্য আপনার সবসময় অপচেষ্টায় লিপ্ত আছে যারা পতিত সরকার, তাদের সরকারের ডিসপেন্সার যারা আছে বিভিন্ন জায়গায় কিছু কিছু পয়েন্টে বসে আছে এবং দেশের বাইরে বসে অনেক ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রগুলো হবে খুব স্বাভাবিক। তারা পতিত সরকার, তারা তো বসে থাকবে না, তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করবে, এটা আমাদের জানা কথা। এটা আমাদের সরকারকে তো উপলব্ধি করতে হবে। সেই জন্যই তার ডিসপেন্সারদের আপনাকে সবাইকে সাথে সাথে রিমুভ করা উচিত ছিল, সরানো উচিত ছিল। 70% ওদের লোকজন বসে তারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশাসনিক জায়গায়। তো এই জিনিসগুলো তো আমাদের কাছে খুব সন্দেহজনক, যার ফলে সরকারের বিভিন্ন কাজগুলো মানে যেমন মনে করেন গণতন্ত্র, অর্থনীতি, এটা একে অপরের পরিপূরক। আপনার গণতন্ত্র যদি আপনার প্রতিষ্ঠিত হয় তাহলে আপনার অর্থনীতি সমৃদ্ধি হয়, বিনিয়োগ বাড়ে, জনগণ একটা আস্থা পায়, বিনিয়োগের ক্ষেত্রে একটা আস্থার সৃষ্টি হয়, তখন মানুষ বিনিয়োগ করবে, বেকারত্ব দূর হবে। একটা আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, আপনার প্রশাসনের উপরে একটা কনফিডেন্স থাকে, জনগণের কনফিডেন্স, প্রশাসনেরও একটা কনফিডেন্স পায়। এখন এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু সাময়িক সরকার। এই সাময়িক সরকারের উপরে কিন্তু আপনার প্রশাসনও আস্থা নিতে পারে না। প্রশাসন কি করবে? আবার যদি দেখে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো পক্ষপাতিত্ব করে, যদি কোনো উপদেষ্টা আপনার একটা কমিটি হবে, একটা রাজনৈতিক দল গঠন করবে, সেটা যদি মানুষে মনে করে এটা একটা কিংস পার্টি হবে, তো সেখানে তো আপনার স্টেক হোল্ডার যারা আছে তারাও তো কনফিউজড হয়ে যায়। তখন তো আপনার এই সরকারও আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমাদের স্যারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাকে নিরপেক্ষতা যাতে না থাকে
তাকে যেন তাকে এক পেশে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। যদিও স্যার নিরপেক্ষ, আপনাকে একটু আমি থামাচ্ছি, যদিও চিফ অ্যাডভাইজার কিন্তু নিরপেক্ষ এবং সে একটা সুন্দরভাবেই চালাতে চায়। আমার কেন যেন মনে হচ্ছে কেউ তাকে মিসগাইড করে তাকে আপনার বিতর্কিত করার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সেই জন্য আমি মনে করছি যে উনি যেন কোনোভাবে ব্যর্থ না হয়, এই জন্য ওনাকে সতর্ক হওয়া উচিত। অবশ্যই আপনি এর আগে বলেছেন যে রোডম্যাপ ঘোষণা করতে সরকার পারেনি। ইতিমধ্যেই আমরা কিন্তু দেখেছি যে ডিসেম্বরের কথা আপনারা চেয়েছেন, সে বলছে যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত থাকে ডিসেম্বরে হবে, এবং আজকে সিইসি বলেছেন যে ডিসেম্বরের লক্ষ্যে নির্বাচন করার প্রস্তুত, তারা অক্টোবরের তফসিলও ঘোষণা তাহলে করা যাবে। প্রশ্ন হচ্ছে, আপনারা ছাত্রদের বা শিক্ষার্থীদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা রাজনৈতিক দল, সেটিকেও তো মিন করছেন যে 1-2 জন উপদেষ্টা আছে, তো তাদের সেই রাজনৈতিক দলটাকে আপনারা ভয় পাচ্ছেন কেন? কোনো ভয় পাই না, যেখানে আওয়ামী লীগ নেই। আমরা কোনো রাজনৈতিক দলকে ভয় পাই না, এটা ভুল, এটা ঠিক না। আমরা বলতে চাচ্ছি যে আমরা দীর্ঘ এত বছর যাবৎ আমরা যে আন্দোলনটা করছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। এখন সরকার যদি নিরপেক্ষতা হারায়, কিছু অ্যাক্টিভিটিস, কিছু উপদেষ্টা এমন বক্তব্য রাখছেন যে বক্তব্যে নিরপেক্ষতা হারাচ্ছেন। কি বক্তব্য? মানুষের কাছে মনে হচ্ছে যে মনে হয় একটা কিংস পার্টি তৈরি হতে যাচ্ছে। এটা কিছু এখন আপনার এই সমস্ত কথা বলে তারা সময় নিচ্ছে, কালক্ষেপণ করছে। এখানে তাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? প্রথম কাজ হলো আপনার তার একটা সুষ্ঠু নির্বাচন, একটা ভালো নির্বাচন উপহার দেওয়া, ভালো একটা নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার করা, সংস্কারের কথা কিন্তু আমরা 2023 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু সংস্কারের কথা আপনার আমাদের রাজনৈতিক দলের সাথে আলোচনা করে 31 দফা কিন্তু আমরা আগে দিয়েছি। সংস্কারটা চলমান প্রক্রিয়া, এইটার নামে কালক্ষেপণ করা, আবার স্থানীয় নির্বাচন, আপনার জাতীয় নির্বাচন, এইটাকে নিয়ে কালক্ষেপণ করা, অর্থাৎ আরেকটা রাজনৈতিক দলকে এস্টাবলিশ করার জন্য, তাদেরকে প্রমোট করার জন্য একটা প্রক্রিয়া, এটা মানুষ তো এগুলো বুঝতে পারে। এগুলো যেন বুঝতে না পারে, হ্যাঁ, আপনার কোনো পার্টিকে প্রমোট করা ঠিক হবে না। জি, ধন্যবাদ। ঠিক আছে, প্রমোট আপনার রাজনৈতিক দলকে আমরা অবশ্যই স্বাগত জানাই। যে কোনো রাজনৈতিক দল ছেলেরা করবে, নতুন ছাত্র নেতারা তারা এমপি হবে, মন্ত্রী হবে, আমরা সাধুবাদ জানাই, আমাদের কোনো সমস্যা নাই। আর আমরা কেন ভয় পাবো? বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল, আমরা সারা বাংলাদেশে আমরা একটা বিস্তৃত একটা রাজনৈতিক দল, ওয়েল এস্টাবলিশড, বারবার ক্ষমতায় এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলকে ভয় পাই না, আমরা আওয়ামী লীগেরও ভয় পাই না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের মাটি ও মানুষের দল, আমরা আওয়ামী লীগেরও ভয় পাই না। জনগণ সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ কখনোই আমাদের সাথে পারে না। ধন্যবাদ মঞ্জু ভাই। ভালো নির্বাচন করা এটি প্রধান কাজ, নিশ্চয়ই এটা আলম ভাই বলেছেন। সাথে বলেছেন যে কালক্ষেপণ করা হচ্ছে, রাজনৈতিক দলকে প্রমোট করা হচ্ছে, অনেকগুলো অভিযোগ। আপনিও কি তাই মনে করেন? এবং এখনকার যে সেটআপ, এই সেটআপ যতটুকু এগিয়েছে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আলম ভাই বললেন যে প্রশাসন কাজ করছে না, সেখানে এই প্রশাসন দিয়ে ভালো নির্বাচন করা কি সম্ভব? ইতিমধ্যে কি কিভাবে তারা এটি আশা করছেন? আপনিও কি সেই আশার আলো দেখছেন? অনেকে যেটা মনে করছেন যে নির্বাচন করে ফেললে দেশের স্বস্তি ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে নির্বাচনটা করবেন কিভাবে? এই ভঙ্গুর প্রশাসন, পুলিশ দিয়ে যদি আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না। তো আলম ভাই যতই বলছেন যে কোনো সমস্যা নাই, দেখা যাবে, আমি এটা তর্কের খাতিরে তর্ক করা যেতে পারে, ধরেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেল কোন একটা আসনে, জি ঠিক আছে, এটা তো হয়, বিএনপি যেহেতু বড় দল, তার প্রার্থী থাকে, বিদ্রোহী প্রার্থী থাকে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়। আমি ধরে নিলাম যে এখনকার আওয়ামী লীগ হয়তো অত শক্তভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে না, দাঁড়াতেও পারে আওয়ামী লীগ নির্বাচন আপনাকে এমনি ছেড়ে দিবে, আপনি এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এই নির্বাচনকে তার অস্তিত্বের সংকট হিসেবে নিয়ে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করবে। এবারের নির্বাচনটা আমরা যত সহজ মনে করছি, দেখবেন তারেক রহমান কিন্তু বারবার বলছেন এবার নির্বাচন খুব কঠিন হবে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভাবছে যে খুব সহজ হবে। আমি কিন্তু তারেক রহমানের সাথে একমত যে উনি যে বলছেন কঠিন হবে, এটা কেন বলছি, কারণ নির্বাচন আসার আগে পোলারাইজেশন হবে নানা সময়ে। এবারে হতে পারে যদি বিএনপি কঠোর থাকে, শক্তভাবে নিয়ন্ত্রণ করে, সেটা এক জিনিস, কিন্তু দেখা যাবে যে বিএনপির মধ্যেও একটা বিদ্রোহী প্রার্থীরা থাকবে, সেটা থাকুক, বহুদলীয় গণতন্ত্রে নানা রকমের স্কোপ থাকবে। সমস্যা হচ্ছে আপনার প্রশাসন যদি শক্ত না থাকে, স্ট্রংলি যদি ইলেকশন আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি দেখা যাবে যে আমার কেন্দ্র যেখানে আমার প্রভাব আছে সেখানে আমি জোর করে ভোট বেশি নিয়ে নিব, যেখানে আপনার কেন্দ্র, যেখানে ওনার কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটবে। এখন যেই পুলিশ, যেই ডেভিল হান্ট অপারেশন
আমার এখন ডেভিল নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখেন উপদেষ্টা কিন্তু বলেছেন যে একটা ডেভিল বেঁচে থাকতো বা একটা ডেভিল অবশিষ্ট থাকতো আমাদের অপারেশন চলবে। তো কালকে তো 10টা ডেভিল 10টা ঘটনা ঘটিয়েছে, বা 100টা ডেভিল 100টা ঘটনা ঘটিয়েছে। 100টা ডেভিল তো গ্রেফতার হয় নাই। সাথে সাথে তো আপনার যেই ছেলেটাকে গুলি করে তার সর্বস্ব ছিনতাই করা হলো, যে মোটরসাইকেল করে এসে, তাকে তো রাতের মধ্যে পুলিশ গ্রেফতার করতে পারে নাই। প্রসঙ্গ হচ্ছে এই পুলিশ যারা পারছে না, এই ডেভিল হান্ট যেখানে ডেভিলদেরকে ধরতে পারছে না, তো ইলেকশনের সময় তো আরও ডেভিল তৈরি হবে, আরও ডেভিল বের হবে। আপনিও ভোটের জন্য ডেভিল হয়ে যেতে পারি, কারণ ভোটের রাজনীতি বাংলাদেশে তো আমরা জানি একটা উন্মাদনা তৈরি হয়। সুতরাং এই জায়গায় আমি যেটা ভয় পাচ্ছি, কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে ওইটা পরের কথা। আপনি কি মাংস খাবেন না মাছ খাবেন সেটা পরের কথা। আপনার আগে রান্নাটা হচ্ছে কিনা, আপনি রান্না করতে পারছেন কিনা। আমি তো এবারে নির্বাচন আয়োজন নিয়ে ভীষণভাবে শঙ্কিত। আমি জানি না, প্রধান নির্বাচন কমিশন, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, উনি বলছেন যে ইলেকশন রেডি হয়েছে। আমি মনে করি এই পরিস্থিতিতে যদি নির্বাচনে যাই আমরা, বা আমি বলছি না যে নির্বাচন না করার জন্য, আমি বলছি যে আগে এই শর্তটা পূরণ করেন, আগে এই নিশ্চয়তাটা পূর্ণ করেন যে যার মতো ভোট কেন্দ্রে আমি যেতে পারবো। দেখেন ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় জামাত আর বিএনপির সাথে কিন্তু ঝগড়াঝাটি মারামারি কলেজে লেগে গেছে। ইলেকশনের সময় কি লাগবে না? ছাত্রদের সাথে লেগে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং আমি নানা জায়গায় দেখছি। এটা দিন দিন কমবে না, কিন্তু এটা কিন্তু দিন দিন বাড়বে। ইলেকশন আসলে এগুলো আরো বাড়বে। সেজন্য আমি বলছি যে আমরা যে অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের সর্বপ্রথম সবাই মিলে, ধরেন আমি যদি বলি যে বিএনপি নির্বাচনের সবচাইতে ভালো করার দল মানুষ মনে করছে, তাহলে বিএনপিকে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। ওইটা না হলে তো নির্বাচন আসবে না। আপনার শঙ্কিত হওয়ার মঞ্জু ভাই কোনো কারণ নাই। নির্বাচনের জন্য আপনি যে শঙ্কিত হচ্ছেন, এটা আপনি শঙ্কিত আপনি হবেন না। আমি আপনাকে বলি, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অতীতে অনেক রেকর্ড আছে। তাদের আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা যখন বিভিন্ন নির্বাচনের আগে যায় মাঠে যাওয়ার পরে তারা বিভিন্নভাবে রেকি করে কোথায় কোথায় সন্ত্রাসী আছে, কারা কারা মাস্তানি করতে পারে, কারা কারা ভোট দখল করতে পারে, সমস্ত তাদের রিপোর্ট নিয়ে এমনভাবে ক্লিন আমি বলি আপনাকে, এমন ভাবে পরিবেশ তৈরি করে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে। আমি তো কয়েকবার ইলেকশন করছি, 3বার এমপি হয়েছি। শোনেন, এখানে আর্মিরা যদি ইচ্ছা করে, এর আগে ইতিপূর্বে যে শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে, তখন আর্মিদেরকে ব্যারাকে বসায় রাখছে। আমাদের দেশের সেনাবাহিনীর দক্ষ অফিসার, এরা দেশপ্রেমিক অফিসার, এরা ভেরি মাচ ক্যাপাবল। আই টেল ইউ, এরা যদি ঠিক মতো মাঠে যায়, কোনো মাস্তানি থাকবে না, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। সেটাই বলছি এখন আপনাকে প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের ভিতরে তাড়াতাড়ি আলোচনা করে, স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে, কোন পর্যন্ত সংস্কার করা দরকার, যেটুক করা দরকার, যেটুক করানো সম্ভব হবে সেটুক নেতাদের সাথে আলোচনা করে, আমাদের রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, যারা যারা আন্দোলনে ছিল তাদের সাথে আলোচনা করে দ্রুততমের ভিতরে একটা রোড ম্যাপ দিয়ে ইলেকশনে চলে যাক। দেখবেন আইন শৃঙ্খলা পরিবেশ সবকিছু একটা স্বস্তি ফিরে আসবে, একটা স্টেবল আসবে, বাজারও দেখবেন কন্ট্রোল চলে আসবে। কথা শুনছিলাম নাজিমুদ্দিন আলম, বিএনপি নেতা, সাবেক ছাত্র নেতা, 90-এর গণ অভ্যুত্থানের মহানায়কদের একজন অন্যতম। তার কাছ থেকে আমরা যাচ্ছি সাবেক ছাত্র নেতা, এবি পার্টির বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আবার ফিরছি। আমরা আজকে দুটি আমাদের এই শেষ পর্বে যে বিষয়টি একটু আলোচনা করছি, তা হচ্ছে যে কোনো মূল্যে গণতন্ত্র এবং ভোটাধিকার ফেরাতে হবে, এটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। মির্জা ফখরুল বললেন গণতন্ত্রের পথে হাঁটলে সরকারকে সহযোগিতা করা হবে, মানে করছি বা হাঁটছে না এরকম একটু তাহলে বিষয় আছে। এরই সাথে একটু যোগ করতে চাই, জামাতের আমির উনি বলেছেন যে টানা 15 বছর জুলুম নির্যাতনের শিকার জামাত। সেক্রেটারি বলেছেন আবারও রক্তপাতহীন বিপ্লব হবে প্রয়োজনে। এটি মাজহারুল ইসলাম, যিনি এখনও মুক্তি পাননি, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন, তাকে কেন্দ্র করে, এবং জানেন যে আগামীকালকে তাদের একটা কর্মসূচিও আছে, ঘেরাও কর্মসূচি। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখেন, আমি যদি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেনিফিশিয়ারি পার্টি হিসেবে ধরি, তাহলে তো সবচেয়ে বেনিফিশিয়ারি পার্টি হচ্ছে বিএনপি অ্যান্ড দেন জামাত। কারণ এই 6 মাসের মধ্যে, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই, ধরেন বেগম জিয়ার মুক্তির জন্য বেগম জিয়া হাসপাতালে সিরিয়াস 6 বার ম্যাডাম একেবারে মৃত্যুর
প্রান্ত থেকে ফিরে এসেছেন। জি, তাহলে এই গণ অভ্যুত্থানের একদম প্রথম ভিক্টরি হচ্ছে ম্যাডাম একেবারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি বেরিয়ে এসেছেন, ওনার মুক্তি হয়েছে। আমি নিজের জেল থেকে বেরিয়ে আমি শুনলাম যে ম্যাডাম মুক্তি পেয়ে গেছেন, মানে আমরা তো বেরিয়েছি 6 তারিখ। তারপর দেখেন যারা গুমে ছিল তারা ফিরে এসেছে। এই জামাতের বেশ কিছু লোকজন গুম হয়েছিল, যাদের ব্যাপারে একটা ধারণাই ছিল এদেরকে তার খুঁজে পাওয়া যাবে না, এদের হয়তো লাশও পাওয়া যাবে না, কিন্তু তারা গুম থেকে ফিরে এসেছেন। অর্থাৎ বিএনপি এবং জামাতের যে দীর্ঘ একটা বিপদ, লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার লোক জেলে, আমরা যখন জেল থেকে বেরোচ্ছি 6 তারিখ, আমরা প্রায় 2500 লোক ঢাকা জেল থেকে একসাথে বেরিয়েছি, এবং সেখানে প্রায় 80%-এরও বেশি হচ্ছে বিএনপির লোক। এবং আপনি তো দেখেছেন যে কিছুদিন আগে বাবর সাহেব বেরিয়েছেন, ওনার তো ফাঁসি, মানে যাবজ্জীবন কারাদণ্ড। ওনারা ভেবেছেন আর কখনো আলোর মুখ দেখবেন কিনা। আব্দুল সালাম পিন্টু, ইভেন এই যে জামাতের আজহারুল ইসলাম, উনিও তো মানে ফাঁসি কোন দিন হবে এটারই অপেক্ষা ছিল সবাই। উনিও হয়তো বেরিয়ে আসবেন, যেটা আন্দোলনের মানে জামাত একটা আন্দোলনের কর্মসূচি দিয়েছে, হয়তো একটা প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসবেন হয়তো। কারণ এটা তো সত্য কথা যে আপনি ডক্টর ইউনূসের মামলা যদি প্রত্যাহার হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না, কেন বেগম জিয়ার মামলা প্রত্যাহার হবে না? ডক্টর ইউনূসের চাইতে কি ডক্টর ইউনূস কি তারেক রহমানের চাইতে বেশি নির্যাতিত, বা আজহারুল ইসলামের চাইতে বেশি নির্যাতিত? অবশ্যই না। তো সুতরাং আমি যেটা মনে করি যে বিএনপি জামাতের যেই মানে স্যাক্রিফাইস সবচেয়ে বেশি ছিল তাদের, এবং স্বাভাবিক কারণেই এই বিপ্লবের পরে, এই মহা গণ অভ্যুত্থানের পরে তাদের বেনিফিটটাও তাদের বেশি হয়েছে। এই যে আলম ভাই বারবার বললেন যে এই সরকার জনপ্রিয় মানে নিরপেক্ষতা হারাবে, আমি তো এই সরকারকে নিরপেক্ষ সরকার বলি না, আমি বলি এটা সর্বদলীয় সরকার। কারণ এই সরকারের আমলে দেখেন প্রথম নিয়োগ হয়েছে অ্যাটর্নি জেনারেল কে? উনি বিএনপিরই নেতা ছিলেন, রিজাইন করে উনি জয়েন করেছেন। চিফ প্রসিকিউটর হয়েছে মামলার, উনি আমাদের দল থেকে পদত্যাগ করে উনি হয়েছেন। ঠিক তেমনিভাবে আপনি যদি বারগুলোতে দেখেন, সুপ্রিম কোর্টে আপনি যদি আপনার অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল দেখেন, বেশিরভাগ বিএনপি জামাতের নেতা বা বিভিন্ন রাজনৈতিক দলের। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন সর্বদলীয় বলতে গেলে তো আওয়ামী লীগও লাগবে। হ্যাঁ, আওয়ামী লীগও তো আছে। প্রেসিডেন্ট কোন দলের? যিনি এখনো বসে আছেন বহাল তবিয়তে বঙ্গভবন দখল করে, উনি তো আওয়ামী লীগের। সেনাপ্রধান যিনি এখন দায়িত্ব পালন করছেন, উনিও তো আওয়ামী লীগের নিয়োজিত। এবং আপনি সচিবালয়ে গেলে এখনো দেখবেন বিভিন্ন পদস্থ সচিব টচিব বিভিন্ন জায়গায় আছে, আওয়ামী লীগের নিয়োগকৃত লোকেরাই তো আছেন। এখনো মাত্র ওনারা দেখলাম কয়েকদিন আগে, আজকেও দেখলাম অনেককে ওএসডি করেছেন। সুতরাং এইটা একটা বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী সরকার, যে সরকারকে আপনি বলতে পারেন এটা একটা সর্বদলীয় সরকার। এখন সরকার, আমি যেটা দেখি, যেটা লাস্ট আমাদের মিটিংয়ে আমি সিএ কে বলেছি যে আপনি সরকারের উপরে কি এই আপনার নিয়ন্ত্রণ আছে? যেমন 5টা ঘটনা দেখেন, 3-4টা ঘটনা দেখলে আপনি দেখবেন যে মানুষ কনফিউজ যে সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা। আমি 1 মিনিট সময় দিতে। আচ্ছা, যেমন ধরেন স্থানীয় না জাতীয় নির্বাচন আগে হবে, সরকার হুট করে বললো যে স্থানীয় নির্বাচন আগে হবে, ঠিক আছে। এখন যদি সরকারের কথাটা না টেকে, বিএনপি বলেছে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, যদি বিএনপিটাই টেকে তাহলে কি হবে? মানুষ বুঝবে যে সরকারের ক্ষমতা নাই, বিএনপিরই ক্ষমতা এখানে। আবার দেখেন আপনার একটা ওই যে প্রোক্লামেশন এন্ড ডিক্লারেশন প্রেসিডেন্টের বিষয় না, আমি বলছি এই যে স্থানীয় নির্বাচনের কথাটা আগে হবে, চিফ অ্যাডভাইজার তো বলেন না, চিফ অ্যাডভাইজার বলে না। আমি বলতে চাচ্ছি সরকারের যে কোনো একটা জায়গা থেকে যখন বলে, বলাই উচিত না আর কি। অর্থাৎ একটা জিনিস হচ্ছে যে আপনি এমন কথা কেন বলবেন বলাই উচিত না, যে আপনি ব্যাক করবেন বা আপনার ক্ষমতা নাই মনে করবে মানুষ, সেই জায়গাটা কেন্দ্র থেকে। এই জন্য আমি বলছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করছি, সবাই মিলে করতে হবে, যে যাই বলুক। দিন শেষে আপনি দেখেন সেদিন চিফ অ্যাডভাইজার যখন ডেকেছে, তখন আমি দেখলাম আধা ঘন্টা আগে গিয়ে সবাই বসে আছে। আমি মানে 5 মিনিট আগে ঢুকে আমি বললাম বাহ, নিজের মিটিংয়ে দেখি অনেক নেতারা টাইমলি যায় না, আজকে এখানে দেখলাম আধা ঘন্টা আগে। মঞ্জু ভাই, আমি যদি সময় থাকে আপনার কাছে ফিরবো। আমি নাজিমুদ্দিন আলম ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই যে মঞ্জু ভাই বললেন যে বিএনপির সব নেতা বের হয়ে গেল, জামাতের একজন নেতা রয়ে গেল, এবং সেখানে জামাতের আমির এর আগের এক মিটিংয়ে বলেছেন যে এটিকে নিয়ে রাজনীতি করতে কেউ আসবেন না এবং এই খেলায় খেলতে আসবেন না, এরকমও কিছু বলেছে। তো এই মুক্তি নিয়েও কি কোনো রাজনীতি হচ্ছে, খেলা হচ্ছে, এরকম কিছু? না, এখানে তো আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করছি, সবাই আমরা নির্যাতিত, এবং জামাতও নির্যাতিত, বিএনপি নির্যাতিত,
তো এখানে এখন একটা আমাদের যেটা বললো মঞ্জু ভাই, সর্বদলীয়ভাবে আমরা সবাই সমর্থন করি অন্তর্বর্তীকালীন সরকারকে। সরকারকে সহযোগিতা করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে হবে, জনগণের মালিকানা ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে আপনার বিনিয়োগ আসবে না, গভর্নমেন্ট স্টেবল না হলে মানুষ আস্থা ফিরে আসবে না। হ্যাঁ, আস্থা ফিরে আসতে পরে মানুষ বিনিয়োগ করে, দেশি বিদেশি বিনিয়োগটা আসবে না। তো এই জন্য অর্থনীতি সমৃদ্ধ হবে না। অর্থনীতি, গণতন্ত্র অর্থনীতি একে অপরের পরিপূরক। আপনাকে অর্থনীতি সমৃদ্ধ করতে হবে, তারপরে গণতন্ত্র এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ হলে পরে তখন আপনার গিয়ে প্রশাসন স্টেবল হবে, প্রশাসন ক্রিয়াশীল হবে, গতিশীল হবে। প্রশাসনকে গতিশীল করতে হলে একটা ডেমোক্রেটিক, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আনতে হবে দ্রুত, এটার কোনো বিকল্প নাই। সুতরাং এখন যদি আপনি স্থানীয় নির্বাচন, আপনারা নির্বাচনের কথা বলছেন, আমাদের স্টেক হোল্ডার যারা, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, জামাতকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এমন কোনো ভুল করা যাবে না। জামাত ইসলাম এর আগে 96-এ দেখেন আপনার আওয়ামী লীগের সাথে গিয়ে আজকে আপনার গিয়া মনে আছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাথে আন্দোলন করলো 6 মাস না যেতে তো বিএনপি আর জামাত আবার আপনারা আগে কিন্তু এই যে আওয়ামী লীগ 96-এ ক্ষমতায় নিয়ে আসলো, তো জামাত আজকে ভুগলো সবচেয়ে বেশি, তাদের নেতাদেরকে ফাঁসি দিল। সুতরাং আমাদের দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে, যাতে করে কোনো আমাদের পতিত সরকার উপকৃত না হয়, লাভবান না হয়। সতর্কভাবে প্রত্যেকটা নেতা দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে, আমাদের যাতে ঐক্য বিনষ্ট না হয়। এক এক পয়েন্টে, কিছু কিছু পয়েন্টের জন্য একমত থাকে, তাই না? আর এটা আমাদের যাই হোক, আমাদের মেইনলি আপনাদের মেইন হলো একটা সুষ্ঠু, একটা ভালো নির্বাচন। ভালো নির্বাচনটা হওয়া দরকার, এবং স্থানীয় নির্বাচনটা যদি আপনি যান তাহলেই ঝামেলা হয়ে যাবে, সংকট বাড়বে। কারণ স্থানীয় নির্বাচন, আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, মেয়র ইলেকশন, এগুলি করতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তারপরে এখানে অরাজকতা সৃষ্টি হবে। সেই পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা রক্ষা করার মতো অবস্থা গভর্নমেন্টের এই মুহূর্তে নাই। যে একদমই 1 মিনিটের মধ্যে জানতে বিরাট সংকট সৃষ্টি হবে। এই সংকট থেকে মুক্তির জন্য জাতীয় নির্বাচন তো বলছেন, এখানে এখনো ভার্চুয়ালি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন, চেয়ারপারসন দেশের বাইরে, তারা কবে আসবেন? এই অভিভাবকত্বের জায়গাটা তারা কবে পূরণ করবেন? এরকম কি আপনারাও লন্ডন গিয়েছেন, দেখা করে এসেছেন, উনি কি বলেছেন, কবে আসবেন? হ্যাঁ, খুব শীঘ্রই আসবেন। আপনি জানেন যে আমাদের ম্যাডাম চিকিৎসার জন্য গেছেন, উনি আছেন চিকিৎসা শেষ। তারেক রহমান কবে আসবেন? খুব শীঘ্রই আসবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও খুব শীঘ্রই আসবেন। ওনার আরও 4টা মামলা আছে, আর 4টা মামলা, 2টা মামলা খুব শীঘ্রই ইনশাল্লাহ খারিজ হয়ে যাবে, আরও 2টা মামলা একটু সময় নেবে। ওই 4টা মামলা যখন ক্লিয়ার হয়ে যাবে, উনি আইনগত প্রক্রিয়া শেষ করেই, আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল, সুতরাং আইনগতভাবে সবকিছু প্রক্রিয়া শেষ সম্পন্ন করেই উনি ফিরে আসবেন। আশা করি মনে করেন আরো ধরেন 2-3 মাস লাগতে পারে। অনেক ধন্যবাদ নাজিমুদ্দিন আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে দীর্ঘ সংগ্রামের বিনিময়ে আবার এক নতুন বাংলাদেশ, আমাদের অনেক রক্তের বিনিময়ে এসছে, সেই বাংলাদেশের ঐক্য অটুট থাকুক, এবং এজন্য কল্যাণমূলক বাংলাদেশ গড়তে যে যার জায়গা থেকে আসুন একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।